20 জানুয়ারি বুধবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রাপ্তে শপথ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 4 বছর পর হোয়াইট হাউস ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানীতে কিছু বাস থাকলেও তোয়াক্কা না করে যত্রতত্র থামছে বাস। ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা, বাড়ছে সড়ক দুর্ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই উইন্ডিজকে 6 উইকেটে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশের। ম্যাচ সেরা সাকিব। মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে রাতে শপথ নেবেন জো বাইডেন। ওয়াশিংটনের ক্যাপিটল হিলে উন্মুক্ত চত্বরে এ শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে অবসান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যুগে। এদিকে স্থানীয় সময় সকালে হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। এবারের শপথ অনুষ্ঠান হবে অন্যবারের চেয়ে ভিন্ন। এ নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ, আমি প্রথমে একটু জানতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প তিনি এয়ারফোর্স ওয়ানে করে চলে গেলেন, হোয়াইট হাউস ছেড়ে চলে গেলেন। একটু ট্রাম্পের এই সময়টা, গত 4 বছর আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার অবস্থান কি ছিল, সেইখানে আমরা তাকে কিভাবে দেখব মার্কিন প্রেসিডেন্ট হিসেবে? আন্তর্জাতিক পরিসরে যদি আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের লিগেসি দেখতে চান, তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। যুক্তরাষ্ট্রের যারা পরিচিত বন্ধু, যাদেরকে আমরা বলি যে ট্রেডিশনাল অ্যালাইজ, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান জিনিস। সেটা ইউরোপের সাথে হয়েছে, নেটোর সঙ্গে হয়েছে। নেটোর প্রায় ভঙ্গুর পরিস্থিতি তৈরি করতে পেরেছেন মিস্টার ট্রাম্প। কিন্তু তার চেয়ে বড় জিনিস যেটা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মাল্টিল্যাটারাল যে সমস্ত ফোরাম আছে, যেগুলো আসলে বহুজাতিক এবং যেগুলো শুধুমাত্র ধনী বিশ্বকেই সহযোগিতা করে তা নয়, তার সঙ্গে সমগ্র বিশ্বকে একটি সম্প্রদায় হিসেবে বিবেচনা করে, সেগুলি থেকে মিস্টার ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনেছেন। তার একটা হচ্ছে প্যারিস ক্লাইমেট, কিংবা ধরুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং ধরুন যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছিল ওবামার আমলে, সেটা হচ্ছে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, সেখান থেকে সরে এসছেন। এবং এর বাইরে যেগুলো করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানের সঙ্গে যে বহুজাতিক চুক্তি, সেখান থেকে সরে এসছেন, যেগুলো মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আসলে সেই সমস্ত বন্ধুকেই, কথিত বন্ধুকে সাহায্য করেছে এবং অস্ত্র বিক্রি করেছে, যেগুলো ভবিষ্যতে আসলে বড় রকমের একটা সংকট দেখা দেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মিস্টার ট্রাম্প যতটা জোর দিয়েছেন, এবং সেক্ষেত্রে একটা যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে আপনি জেরুসালামে যুক্তরাষ্ট্রের দূতাবাস ফিরিয়ে আনা বা প্রতিষ্ঠা করা, সেগুলো আসলে মধ্যপ্রাচ্যের জন্য কোনো অবস্থাতেই ইতিবাচক হয়নি। ফলে এগুলি ভবিষ্যতে অস্থিতিশীলতা তৈরির জন্য, যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য বড় রকমের ভূমিকা পালন করেছে। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে একটি গ্রহণযোগ্য বা নির্ভরশীল মিত্র, এটা যে পরিচিতি ছিল, সেটা আসলে গত 4 বছরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের উপর আস্থার ক্ষেত্রে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার ক্ষেত্রে মিস্টার ট্রাম্পের যে ব্যত্যয়, শুধু ব্যত্যয় না, বড় রকমের আক্রমণ আমি বলবো, সেটা আসলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। ভবিষ্যতে দেশের বাইরে আন্তর্জাতিকভাবে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গণতন্ত্রের আদর্শকে প্রচার প্রসার এবং তার পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে একটা বড় রকমের বিপদ তিনি তৈরি করে গেলেন। আলী রিয়াজ, তবে একটা বিষয়ে তার ব্যাপারে একটা আলোচনা আছে যে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো ধরনের যুদ্ধ তৎপরতা আমরা দেখতে পারিনি। সেইটা কি মনে করেন যে তিনি আমেরিকাকে যেভাবে খানিকটা বিশ্ব রাজনীতির থেকে গুটিয়ে রেখেছিলেন, সেটারই একটা ফল? আসলে এটা এটা একটা বড় রকমের ভুল ধারণা। এটা আসলে রিপাবলিকান এবং মিস্টার ট্রাম্পের প্রচারের ফল। বিষয় হচ্ছে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে আপনি যদি দেখেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অবস্থান যদি দেখেন, অভ্যন্তরীণভাবে তিনি একটা বড় রকমের যুদ্ধ আসলে দেশের ভিতরে তৈরি করে গেলেন। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের শুধু উস্কে দিয়েছেন, কথায় নয়, প্রকৃতপক্ষে এক ধরনের সহিংসতা তৈরি করেছেন। একে আপনি যুদ্ধ পরিস্থিতি বলবেন না? আচ্ছা, সেটা যদি আপনি বাদও দিতে চান, যে মার্কিন যুক্তরাষ্ট্রের গত যেই
ডিফেন্স বাজেটগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, ইরাক যুদ্ধের সময়কার 2-3 বছর যদি আপনি বাদ দেন, ভিয়েতনামের চেয়ে বেশি ব্যয় করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডিফেন্সে যত ব্যয় করতো তার চেয়ে বেশি ব্যয় করেছে। তারপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করেছে, মধ্যপ্রাচ্যে যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে, ভবিষ্যতে অস্থিতিশীলতা তৈরির জন্য এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য যা করেছে, ইরান চুক্তি থেকে ফেরত আসার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইরানের সঙ্গে প্রায় যুদ্ধাবস্থা তৈরি কিন্তু করেছিলেন তিনি, খেয়াল করে দেখুন। ফলে আপনি যদি বলেন যুদ্ধ করেনি, অব্যাহত যুদ্ধ থেকেছে, কিন্তু যুদ্ধ অর্থে যদি আপনি এইটুকুই বলেন যে হ্যাঁ নতুন করে মার্কিন সৈন্য অন্য কোথাও যায়নি, ইতিমধ্যে মার্কিন সৈন্যদের তো উপস্থিতি আছেই। ফলে আপনি যুদ্ধ তিনি করেননি বলে তিনি যেটা দাবি করেন, সেটা আপনি যদি একেবারে প্লেন চোখে দেখেন, একেবারে স্বাভাবিক খুব সুপারফিশিয়ালি দেখেন, হ্যাঁ আপনি হয়তো কনভিন্সড হবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিস্টার ট্রাম্পের যে যুদ্ধংদেহী মনোভাব, যা বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য যা তৈরি হবে, সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে, আপনার ডিফেন্স বাজেট বিবেচনায় এই ব্যাপারে আপনি প্রথমেই যেটি বলেছেন, এক ধরনের ভুল ধারণা আছে মানুষের মধ্যেও আছে, আমাদের দেশেও আমরা দেখতে পাই। কিন্তু একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে যেমন যারা একেবারেই ফার রাইটিস্ট তাদেরকে পেট্রোনাইজ করেছেন, সারা বিশ্বেও দেখা যাচ্ছে যে তার বন্ধু রাষ্ট্রগুলির চাইতে বরং অন্যান্য রাষ্ট্র যেগুলির সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক অত স্মুথরা, বিশেষ করে নর্থ কোরিয়া, চায়না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে রাশিয়া। ফলে এইটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে থাকবে কিনা? দুটো জিনিস তৈরি হয়েছে। এক নম্বর হচ্ছে মিস্টার ট্রাম্পের আমলে সারা পৃথিবী জুড়ে কর্তৃত্ববাদী শাসকদের তিনি বন্ধু হিসেবে তৈরি করেছেন। এটা সারা পৃথিবী জুড়েই কর্তৃত্ববাদের প্রচার প্রসার ব্যাপকভাবে তৈরি হয়েছে এবং তাদের ক্ষমতা সংহত হয়েছে। এটাও কেউ আপনি এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বলতেই পারেন। কারণ হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো যেভাবে তার নিজের দেশের নাগরিকদের উপর চড়াও হয়েছে, কিংবা ক্ষেত্র বিশেষে যুদ্ধ করে ইয়েমেনে যে যুদ্ধ চলছে, তা কি আপনার মনে হয় যে মিস্টার ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট ছিল না? সৌদি আরবের কি অস্ত্র সরবরাহ করা হয়নি? আর তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেশগুলির কথা আপনি বলছেন, রাশিয়ার ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে রাশিয়া একাধিকবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে সাইবার অ্যাটাকের মাধ্যমে। তারপরেও তার বিরুদ্ধে আসলে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণে মিস্টার ট্রাম্পের উৎসাহ ছিল না। চীনের সঙ্গে সম্পর্কে যে টানাপোড়েন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, চীনের বিভিন্ন রকম নীতির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু একই সঙ্গে সহযোগিতা এবং প্রতিযোগিতার যে ধারণা, সেটা না হলে আপনি বৈশ্বিক যে ভারসাম্য, সে ভারসাম্য নষ্ট হবে। সেই জায়গায় তিনি একদিকে একসময় এই এই ধরুন করোনা ভাইরাসের সময় গোড়ার দিকে মিস্টার ট্রাম্প বারবার বলেছেন যে চীনারা খুব ভালো কাজ করছে, এমনকি তিনি বলেছেন স্বচ্ছতাও আছে। আমি অন্তত পক্ষে 21টা টুইট আপনাকে দেখাতে পারবো, হ্যাঁ, যেগুলোতে প্রশংসা করা হয়েছে। তারপরে তিনি রাজনৈতিক কারণে, আমি বলবো অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে আসলে চীনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন। যেমন ধরুন আজকে তিনি যখন যাচ্ছেন, হ্যাঁ, অ্যান্ড্রুজ বেইজে তার বক্তৃতায় খেয়াল করে দেখুন, তিনি করোনা ভাইরাস বলছেন না, তিনি বলছেন চীনা ভাইরাস। এখন চীনা ভাইরাস বলার মধ্য দিয়ে এক ধরনের জাতীয়তাবাদী এবং বিশেষ করে এক ধরনের রেসিস্টও আপনি বলতে পারেন, রেসিস্ট মনোভঙ্গি প্রকাশিত হয়েছে। কিংবা ধরুন যে অন্যান্য দেশগুলির ক্ষেত্রে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই যে কর্তৃত্ববাদের বিকাশকে সহযোগিতা করলেন তিনি, এর এর পরিণতি তো ভবিষ্যতে বড় রকম মানে মাসুল আমাদেরকে গুনতে হবে, সবাইকে গুনতে হবে। আপনি যে কোনো কর্তৃত্ববাদী রাষ্ট্রের নাগরিকদেরকে জিজ্ঞাসা করুন, তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতিটা কোথায় গিয়ে ঠেকেছে আরকি। কতটা ভয়াবহ পরিস্থিতি মিস্টার ট্রাম্প তৈরি করে গেলেন। বৈশ্বিকভাবে ভারসাম্য যেটা ছিল, সেটা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসনকে তিনি এক ধরনের পরিপোষণ করেছেন, সমর্থন করেছেন এবং তার বিপদ ওই সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদেরকে অনেকদিন ধরে বইতে হবে। ইয়াস, অনেকগুলি সমস্যা আছে, কিন্তু আমরা জানি যে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি প্রথম থেকেই অনেক বিষয়ই, বিশেষ করে বৈশ্বিক যেসব বিষয় আছে তার মধ্যে জলবায়ুর একটি চুক্তি থেকে বের হয়ে আসা, সেটি তিনি ফিরে যাবেন বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এবং জো বাইডেনের যে ইতিমধ্যে মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে, যেটাকে বাইডেন বলছেন যে আমেরিকার মতো, এটাকে আমেরিকার রিফ্লেকশন থাকবে, যেখানে সব ধরনের মানুষের সম্মিলন ঘটবে। আজ কিছুক্ষণের মধ্যেই জো বাইডেন শপথ নেবেন
46তম প্রেসিডেন্ট হিসেবে তার প্রেসিডেন্সিতে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমেরিকার ভেতরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে? মিস্টার বাইডেন এমন একটা সময় দায়িত্ব গ্রহণ করছেন, আমেরিকার ইতিহাসে, সাম্প্রতিক কালের ইতিহাসে অন্তত পক্ষে এতগুলো চ্যালেঞ্জ একই সঙ্গে মোকাবেলা করতে হয়েছে কোনো প্রেসিডেন্টের তার উদাহরণ নেই। 4টা চ্যালেঞ্জ আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। প্রথম যেটা সেটা হচ্ছে পাবলিক হেলথের করোনা ভাইরাস। এখন যেভাবে টিকা বিতরণ করা হচ্ছে সেগুলি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেটাকে দ্রুততর করতে হবে এবং সকলের কাছে পৌঁছতে হবে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আপনি দেখুন যে অর্থনীতির অবস্থা। অর্থনৈতিকভাবে পুনরুদ্ধার করার জন্য তাকে বড় রকমের পদক্ষেপ নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে দেশের অভ্যন্তরে যে ধরনের বিভক্তির কারণে এক ধরনের সহিংস পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া হয়েছে এবং এর দায়িত্ব মিস্টার ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির। আমি আবার বলি, মিস্টার ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি তারা যেভাবে বিভক্তিকে কাজে লাগিয়ে বা তাদের ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন সেটা মোকাবেলা করতে হবে। চতুর্থত যেটা মোকাবেলা করতে হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে পরিস্থিতি, যে অবস্থান, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। এই 4টা চ্যালেঞ্জ এবং কোনোটা থেকে কম নয়। কোনোটা যে আগামীকাল করব বলে রাখতে পারবে তা নয়। তার সঙ্গে যদি আপনি যুক্ত করেন যে ইমিগ্রেশনের প্রশ্নটা, আপনি যদি এনভায়রনমেন্টের প্রশ্নটা, গত 4 বছরে যদি উদাহরণ হিসেবেই বলি আর কি, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির যেই পরিমাণ ক্ষতি সাধন করা হয়েছে, যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হয়েছে, তাতে করে এগুলো আসলে রিভার্স করতে হবে। ফলে এই যে এতগুলো চ্যালেঞ্জ নিয়ে তিনি কাজ করবেন, এবং কোথাওই যে খুব বড় সময় পাবেন তা না। টিকা কি 6 মাস পরে ব্যবস্থা করা যাবে তা না। অর্থনৈতিক পুনরুদ্ধার কি 2 মাস পরে দেরি করা যাবে তা নয়। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং মিস্টার ট্রাম্প যেভাবে উস্কে দিয়ে গেছেন এবং তিনি যে যাচ্ছেন তাও নয়, রিপাবলিকান পার্টি যেহেতু এখন পর্যন্ত সুস্পষ্টভাবে অবস্থান নিচ্ছে না এগুলির ব্যাপারে, এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে তাকে অগ্রসর হতে হবে। ফলে এখন বাইরের জন্য যেমন দেশের জন্য তাকে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার মধ্য দিয়েই অগ্রসর হতে হবে। তো ফলে খুব দ্রুত কিছু অর্জন করা যাবে না, কিন্তু দ্রুত পদক্ষেপ না নিলে তার জন্য মানে বিপদ তৈরি হবে আর কি। আলী রিয়াজ, বাইডেনের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে সাম্প্রতিক সময় অন্য যে কোনো প্রেসিডেন্টের চাইতেই তিনি একটু সুবিধাজনক অবস্থায় আছে, কারণ হাউস এবং সেনেট দুটোই রিপাবলিকানদের ডেমোক্রেটদের পক্ষে আছে। ফলে এইটি তার কাজে খানিকটা সহায়ক হবে কিনা? এই ক্ষেত্রে আপনি একটু ইতিহাসের দিকে তাকান। 2016 সালে এক্স্যাক্টলি এই পরিস্থিতি ছিল মিস্টার ট্রাম্পের জন্য। তাহলে হঠাৎ করে আপনি শুধুমাত্র বাইডেনের কথা বলছেন কেন? এক্স্যাক্টলি এই পরিস্থিতি ছিল বারাক ওবামার জন্য, তাই না? প্রেসিডেন্ট ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন হাউস, সেনেট, প্রেসিডেন্সি তিনটাই রিপাবলিকান পার্টির ছিল। রিপাবলিকান পার্টির আরেকটা অ্যাডভান্টেজ ছিল জুডিশিয়ারি। জুডিশিয়ারিতে কনজারভেটিভদের প্রিডমিনেন্স ছিল, তাই তো? তাহলে আপনারা হঠাৎ করে, আমি লক্ষ্য করেছি বাংলাদেশে অনেক গণমাধ্যম এই জিনিসটা মারাত্মকভাবে ভুল করছে, অ্যাজ ইফ মিস্টার বাইডেন একটা বিশেষ সুবিধা পাচ্ছেন। কোনো বিশেষ সুবিধা পাচ্ছে না। খুব মার্জিনালি কিন্তু সেনেটে তার 50-50, এটা মনে রাখবেন। প্রতিবার কোনো রকম ক্রুশিয়াল সিচুয়েশন তৈরি হলে ভাইস প্রেসিডেন্টকে গিয়ে ভোট দিতে হবে। বারাক ওবামার আমলে 8 বছরে জো বাইডেন একদিনের জন্য সেনেটে যাননি। একদিনের জন্য সেনেটে যাননি, তাই তো? এটাই হচ্ছে বাস্তবতা। ফলে হঠাৎ করে আপনি মানে এমনভাবে দেখানোর চেষ্টা করছেন যেন বাইডেন একটা বিশেষ সুবিধা নিচ্ছে, ডেমোক্রেটরা একটা বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেসি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ইনঅ্যাকুরেসি, এগুলো হচ্ছে রিপাবলিকান টকিং পয়েন্টস। ডোন্ট গেট ইনটু দিস কাইন্ড অফ থিং। প্রশ্ন হচ্ছে তিনি কি সুবিধা পাবেন? খুব যে সুবিধা পাবেন তা নয়, কিন্তু তার উদাহরণ কি জানেন? এই যে আজকে আমরা কথা বলছি, আজকে কি বার? বুধবার, তাই তো? মঙ্গলবার দিন সেনেটে একটা ঘটনা ঘটেছে। জোসেফ, রিপাবলিকান পার্টির একজন সেনেটর হোমল্যান্ড সিকিউরিটির যে সেক্রেটারি নমিনেট করা হয়েছে তার বিরুদ্ধে আপত্তি তুলেছেন। কারণটা শুনুন। ইমিগ্রেশন পলিসি নিয়ে তার প্রশ্ন আছে। লোকটা কে জানেন? জোসেফ হলি। এই লোকটা কে? এই লোকটা হচ্ছে যিনি ফিস্ট দেখিয়ে ইসেদের এই ডোমেস্টিক টেররিস্টদের সাপোর্ট করেছিলেন 6 তারিখে। বুঝতে পারছেন চ্যালেঞ্জটা?
তাহলে মিস্টার বাইডেন হঠাৎ করে সবকিছু নিয়ে দখল করে বসে আছেন এরকম যদি ধারণা করেন তাহলে ভুল। ৭৫ মিলিয়ন লোক ভোট দিয়েছে, এই কথাটারও একটু ক্লারিফিকেশন দরকার। অনেক ভোট পেয়েছেন মিস্টার ট্রাম্প, এই যে একটু আগে সেন্ট অ্যান্ড্রুজ বেস থেকে কথা বলার সময় মনে করিয়ে দিয়ে গেছেন ৭৫ মিলিয়ন, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন একজন সেটিং প্রেসিডেন্ট হিসেবে। বেশি লোক তো ভোটও দিয়েছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় কি জানেন, তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে যে বাইডেন। ফলে এগুলি এক ধরনের মানে লুপ তৈরি করে। বাইডেন অনেক সুবিধা নিয়ে শুরু করছে, মিস্টার ট্রাম্পের অনেক সমর্থন আছে, তার মানে হচ্ছে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন রিপাবলিকানরা নিয়ন্ত্রণ করছে, তা নয় আসলে। এই যে যেটা বলছেন এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা, আমি যে 4টা চ্যালেঞ্জ কথা বলছি, বাইরের চ্যালেঞ্জগুলো আছে, কিন্তু সেনেটে যে খুব বেশি সুবিধা পাবেন তা কিন্তু নয়। আপনাকে মনে রাখতে হবে যে ইমপিচমেন্টের জন্য 17 জন দরকার। আপনি কনভিকশন করতে হলে 17 জন রিপাবলিকান পাওয়া যাবে না। ট্রাম্প একা নয়, এটা মিস্টার ট্রাম্প আজকে ভোরবেলা মানে সকালে ইস্টার্ন টাইম কয়টা, তখন 9টা বাজে আর কি, তিনি চলে গেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছেন, উইল বি ব্যাক ইন সাম ফর্ম। তিনি বলছেন যে তিনি একটা পার্টি করতে চান, প্যাট্রিয়টিক পার্টি। আসলে কি তিনি প্যাট্রিয়টিক পার্টি করবেন? গতকাল ওয়াল স্ট্রিট জার্নালে খবরটা বেরিয়েছে যে তিনি ধারণা দিচ্ছেন তার লোকজনকে যে আমি একটা ইসে করবো, কি একটা নতুন পার্টি করবো। এটা আসলে রিপাবলিকান পার্টির উপর চাপ। রিপাবলিকান পার্টির লোকজনকে বোঝানো হচ্ছে, বিশেষ করে সেনেটের লোকজনকে বোঝানো হচ্ছে যে ভবিষ্যতে আমি যদি পার্টি করি তাহলে তুমি আবার নাও জিততে পারো, অতএব স্টে উইথ মি। গতকাল রাত্রে এইখানকার সময় ভোরের দিকে, মধ্যরাতের পরে যে পার্ডনের লিস্টটা বেরিয়েছে, ভালো করে খেয়াল করুন, পার্ডনের লিস্টটা ভালো করে খেয়াল করুন। এখানে বেনান আছে, তাই তো? এই লোকটা কে? এই লোকটা হচ্ছে এই দেশে এক্সট্রিমিস্ট যে সমস্ত প্রচারণা তার পক্ষে, শুধু পক্ষে না, একসময় প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার স্ট্র্যাটেজিস্ট ছিল, হোয়াইট হাউসে কাজ করেছে, পরে তাদের সম্পর্ক খারাপ হয়, বেরিয়ে যায়। কিন্তু এই গত কিছুদিন, নভেম্বরের 3 তারিখের পর থেকে বা তারও কিছু আগের থেকে বেনন কি করছে? বেনন গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সে তার রেডিও, তার সমস্ত রকম জিনিস ব্যবহার করেছে। এই লোকটাকে পসিবল ক্রাইমের জন্য তাকে পার্ডন দিয়ে যাচ্ছে, তাকে দরকার প্রেসিডেন্টের। তার মানে এই এক্সট্রিমিজম যাচ্ছে না, রিপাবলিকান পার্টির উপর চাপ থাকছে। যদিও আমরা দেখতে পাচ্ছি মিচ ম্যাককেনন বলেছে গতকাল যে হ্যাঁ, প্রেসিডেন্ট উস্কানি দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কতজন পাবেন সেনেটে আপনি জানেন না। ফলে সেনেটে 50-50, হাউসে মার্জিনাল ইসে আপনার মেজরিটি, সেটাকে যেভাবে বলা হচ্ছে যে বাইডেন তো একেবারে ভয়াবহ রকম মানে এক ধরনের একদলীয় ব্যবস্থা প্রায় তৈরি করে ফেলেছে। আজ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানীর বেশ কিছু এলাকায় বাস বে থাকলেও আইনের তোয়াক্কা না করে যেখানে সেখানে যাত্রী তুলছে বাসগুলো, ফলে রাজধানীতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঢাকার বাসগুলো রুট ফ্র্যাঞ্চাইজির আওতায় আসার আগে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা কঠিন জানিয়ে সিটি কর্পোরেশন বলছে শিগগিরই রাজধানীর সব স্থানে নির্মাণ করা হবে বাস বে। এ নিয়ে কথা বলতে বুয়েট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। সাইফুন নেওয়াজ, ঢাকা শহরের মধ্যে যেই দুর্ঘটনাগুলি হয় সেগুলি আসলে মূলত কি কারণে হয়? আমরা দেখি রাস্তার মাঝখানে মানুষ দাঁড়িয়ে থাকে বাসে ওঠার জন্য, বাসগুলিও যেখানে সেখানেই দাঁড়িয়ে পড়ে মানুষকে তোলার জন্য, ফলে এইসব কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। আর যে বিপুল সংখ্যক আমরা দেখি বাস রুট আছে, 291টি রুট, সেটিকে 42টি রুটে নিয়ে আসা হবে, এইটার ম্যানেজমেন্টটা কীরকম হবে এবং সেইটার থেকে কোনো উপকার আশা করছেন কিনা? ধন্যবাদ। আপনি আসলে যে কথাটা বললেন যে আমাদের বাস বে গুলো ঢাকা শহরে আসলে এমন একটা মানে শহর যেটা পরিকল্পিতভাবে তৈরি না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে রাস্তায় কোনো একটা স্ট্যান্ডার্ড সিস্টেম দেওয়ার মতো দেখা যাচ্ছে জায়গা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কোনো একটা সেফটি মেজার দিতে পারছি না, আবার দিলেও সেটা ব্যবহার হচ্ছে না। তার মধ্যে বাস বে হচ্ছে একটা অন্যতম একটা ব্যাপার, যেটা কিনা ঢাকা শহরে বা একটা শহরের গণপরিবহনের শৃঙ্খলার জন্য এবং যাত্রী সেবার জন্য খুবই জরুরি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাস বেগুলো যেমন পর্যাপ্ত নাই, দ্বিতীয় হচ্ছে যেগুলো আছে সেগুলো ব্যবহার হচ্ছে না, কারণ যাত্রীও দেখা যাচ্ছে বাস বে ব্যবহার করছে না, চালকও কিন্তু দেখা যাচ্ছে যেখানে যাত্রী পাচ্ছে সেখান থেকে সে তুলে তুলে অভ্যস্ত হয়ে যাওয়াতে বাস বেগুলো কিন্তু অব্যবহৃত হয়ে যাচ্ছে দুই একটা আপনার এক্সেপশন ছাড়া।
এখন এর ফলে যেটা হচ্ছে দুর্ঘটনা যেমন বাড়ছে, আপনার দেখা যাচ্ছে যে আমার যানজট বা বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে। এখন এই যে এতগুলো রুটে বাস চলছে প্রায় এবং সেগুলোকে কমিয়ে আনা বাস রুট ফ্র্যাঞ্চাইজি, আমরা বারবার বলছি বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে আপনার সীমিত রুটগুলোকে আপনার রেশনালাইজেশন করে ফেলা। এর সফলতা নির্ভর করছে আমি কতটুকু আমার বাসগুলোকে বা গণপরিবহনগুলোকে শৃঙ্খলার ভিতরে আনতে পারলাম। তার মধ্যে একটা হচ্ছে বাস বে, কারণ এটা নির্দিষ্ট করতে হবে। দেখা যাচ্ছে বর্তমান প্র্যাকটিস হচ্ছে যে আপনার ইন্টারসেকশন বা সংযোগ স্থল যেখানে আছে সেখানে কিন্তু বাস থামছে, ফলে অন্যান্য আনুষঙ্গিক বা আশেপাশে যাত্রী এবং চালকদের কিন্তু সমস্যা তৈরি করছে। বাস বেগুলো যেমন নির্দিষ্ট করতে হবে এবং বাস বেতে বাস থামছে কিনা সেটাকে নিশ্চিত করতে হবে আপনার পুলিশের মাধ্যমে। আমাদের চালকরা কেন বাস বে ব্যবহার করে না? কারণ হচ্ছে বাস বেতে না থামলে কেউ তাকে ফাইন করছে না। আপনি একটু খেয়াল করে দেখবেন যে তারা কাগজপত্র বা লাইসেন্স ঠিক রাখছে, কারণ হচ্ছে এটার জন্য তারা ফাইন করছে। কিন্তু বাস বেতে থামছে কিনা, নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী তুলছে কিনা বা যাত্রীও কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে ওঠানামা করছে কিনা, এটার জন্য যেই নজরদারি বা এটার জন্য যে তাকে ফাইন বা পানিশমেন্ট, এর প্র্যাকটিসটা না থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা চালকদেরকে ব্যবস্থাপনা দিয়েও আমরা দেখা যাচ্ছে আনতে পারছি না একটা শৃঙ্খলার আওতায়, যাত্রীরাও কিন্তু ব্যবহার করছে না। বাট বাস রুট রেশনালাইজেশন বা হচ্ছে যে ৪২টা আমার রুটে নিয়ে আসবো আমরা, এটা সফলতা কিন্তু অনেকাংশে নির্ভর করছে যে আমাদের যে চালকরা এতদিন ধরে তারা অভ্যস্ত হয়ে গেছে একটা বিশৃঙ্খল যে কোনো জায়গা থেকে যাত্রী ওঠানামা করানোর এই পরিবেশে, তাদেরকে কিন্তু সে জায়গাতে যে কোনো ভাবে অভ্যস্ত করাতে হবে। সেটা হচ্ছে মোটিভেশন দিয়ে, সেটা হচ্ছে সচেতনতা দিয়ে, সেটা অবশ্যই এখানে কিন্তু এনফোর্সমেন্ট একটা ব্যাপার রয়েছে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজির সফলতাটা হয়তো আনতে পারবো না, কারণ একইভাবেই যদি আবার সেই যত্রতত্র যাত্রী ওঠানামা করাই, সেটা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ, চালকও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আইনের প্রতি যে শ্রদ্ধাটা সেটা হারিয়ে ফেলবে, আমরা সুফলটা পাবো না। নেওয়াজ, আমরা দেখছি যে বাংলাদেশে ঢাকা শহর তো বটে সব ক্ষেত্রেই সড়কের যেই বিনিয়োগটা সেটা নির্মাণের ক্ষেত্রে যতটুকু, সড়ক ব্যবস্থাপনা এবং অন্যান্য শৃঙ্খলা এই ক্ষেত্রে আসলে যথেষ্ট বিনিয়োগ আমাদের চোখে পড়ে না। আপনার কি মনে হয় যে এটার মধ্যে একটা বৈষম্য আছে? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। আসলে যেটা হয় আমাদের ম্যাক্সিমাম রাস্তা বা যেকোনো কনস্ট্রাকশন হয় প্রজেক্ট বেসড। একটা দাতা সংস্থা একটা প্রজেক্টে ফান্ডিং করে, আমরা হয়তো ফ্লাইওভার বা একটা রাস্তা কনস্ট্রাকশন করি। প্রজেক্টে একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদ ৪ বছর, যার বড় সমস্যা হয়ে যায়। আমরা ভালো জিনিস তৈরি করছি, কিন্তু আমাদের আচরণগত দিকের জন্য হোক অথবা হচ্ছে রক্ষণাবেক্ষণ জনিত কারণেই হোক, আমরা সেটা মেইনটেনেন্স করতে পারি না। সিস্টেমটা আমরা ডেভেলপ করি কিন্তু রাখতে পারি না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক বিনিয়োগগুলো কিন্তু শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে আবার সেই করে ফেলি। আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সক্ষমতা অনেক বাড়াতে হবে। যিনি রাস্তা তৈরি করবেন, রোডস এন্ড হাইওয়েজ, এলজিডি হতে পারে, সিটি কর্পোরেশন হতে পারে, তারা যেকোনো প্রজেক্টে যাতে মেইনটেনেন্সের পার্টটা ধরে রাখে। আমাদের দেখা যায় মেইনটেনেন্সের জন্য যে ফান্ডিংও যেমন থাকে না, শুধু কনস্ট্রাকশনটাই ফোকাস থাকে। এর ফলে দেখা যায় কনস্ট্রাকশন পরে ২ বছর ৩ বছর পরে যখন যিনি তৈরি করছে, যে দাতা সংস্থা তৈরি করছে, সে যখন চলে যাচ্ছে অন্য প্রজেক্টে, এই প্রজেক্টের খেয়ালটা আর কেউ রাখছে না। ফলে এটা আবার আমরা কিন্তু হারিয়ে ফেলছি। সো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কিন্তু দায়িত্ব নিয়ে মেইনটেনেন্সের ব্যাপারে নজর দিতে হবে, তাহলে কিন্তু আমরা বিনিয়োগের সুফলটা দীর্ঘমেয়াদী ধরে রাখতে পারবো। সাইফুন নেওয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জাতিক প্রত্যাবর্তনে সাকিবের ৪ উইকেট, অভিষেকে হাসান মাহমুদের ৩। টাইগার বোলারদের স্পিন পেইসে কাবু ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে ১২২ রানে অল আউট করে ৬ উইকেটের জয় বাংলাদেশ। ১০ মাস বিরতির পর সহজ জয়ে ওয়ানডে সুপার লিগ শুরু করলো টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওডিআই শুক্রবার। এ বিষয়ে আরও কথা বলতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহির, প্রায় ১০ মাস পরে বাংলাদেশ আন্তর্জাতিক সার্কিটে খেলছে, প্রত্যাবর্তনটা কেমন হলো সব মিলিয়ে? দলের জন্য ১০ মাস, সাকিবের জন্য ১৫ মাস, একটা বড় বিরতি ছিল এবং সাকিবের প্রত্যাবর্তনে কিন্তু বাড়তি চোখ ছিল সবার। এবং তামিম ইকবালের অধিনায়ক হিসেবে একটা যাত্রা শুরু হয়েছিল এবং তামিমের সেই যাত্রা আসলে সাকিবের প্রত্যাবর্তনের কারণে বেশ সহজ হয়ে গেছে। কেন হয়েছে সেটা ম্যাচের প্রথম অংশেই কিন্তু আসলে স্পষ্ট হয়ে গেছে যে সাকিব কত দুর্দান্ত একজন ক্রিকেটার। আমরা দেখেছি তিনি সবশেষ টি-20 কাপ খেলেছেন, এরপর প্রস্তুতি ম্যাচ খেলেছেন, দুটি আসরে দুটি ম্যাচে খুব ভালো যে সপ্রতিভ ছিল সেটা না, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই কিন্তু সাকিব তার পুরনো যে রূপটা, ৪ উইকেট নিয়ে নিয়েছেন। এই
সেম উইকেটে আমরা দেখেছি যে সবশেষ 10 মাসে বিরতিতে 2টি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে, যেখানে পেসাররা দাপট দেখিয়েছে এবং কোনো স্পিনার কিন্তু এত ইমপ্রেসিভ যে 8 রানে 4 উইকেট এমন ইমপ্রেসিভ বোলিং করতে পারেনি। এটা সত্যি কথা যে কন্ডিশন আজকে একটা বড় ভূমিকা রেখেছে। তবে সাকিব আসলে যেভাবে বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন, অ্যাকিউরেসি মেনটেন করেছেন, বৈচিত্র্যে বিভ্রান্ত করেছেন, সেটা আসলেই অনবদ্য। এবং যে কারণে তামিমের উপর নজর ছিল যে তামিম অধিনায়কত্বে কেমন করেন। একে তো ওয়েস্ট ইন্ডিজ খুব বড় শক্তির দল ছিল না, সেরা শক্তির দল পায়নি, তার উপর সাকিবের প্রত্যাবর্তন, সব মিলিয়ে তামিমের যে মিশনটা অধিনায়ক হিসেবে, এই যে সাকিব নেতৃত্ব দিয়েছেন কিন্তু অন্যরাও ভালো করেছেন। মুস্তাফিজ শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছেন এবং হাসান মাহমুদ তিনিও ভালো করেছেন। ফলে বোলিং ডিপার্টমেন্টের যেই প্রদর্শনী আজকে, সেটি নিশ্চয়ই পুরো সিরিজটাতে অব্যাহত থাকবে। মুস্তাফিজের কথা বলছিলেন যে ব্রেক থ্রুর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি সরাসরি বিস্ময় প্রকাশ করেছিলেন যে সবশেষ 2টি আসরে আমরা যেমন স্পোর্টিং উইকেট দেখেছি, সেই তুলনায় আজকে উইকেট যেমন আচরণ করেছে সেটা আসলে এই বিষয়ে তামিম কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন যে উইকেট আসলে কিছুটা স্লো ছিল, বাকি যে কাজটা হয়েছে সেটা আসলে কন্ডিশন, মূলত কন্ডিশনের কারণে। আমরা জানি যে সকালে এক দফা বৃষ্টি হয়েছে, সেটার কারণে উইকেটে কিছু স্লোনেস এসেছে এবং ময়েশ্চারের কারণে পেসাররা সুযোগ। জহিরুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।